ওকে, আমাদের সেকেন্ড ক্লাস অন ফেরাস ফাউন্ডেড প্র্যাকটিস, মেথোলজি অফ গ্রে আয়রন। সো আমরা কিছু ফিজিক্যাল মেটালজি অ্যাসপেক্ট গুলো আজকে দেখব। So we'll see the graphite morphology, different size, shape, and distribution. Iron carbide system metastability নিয়ে একটু আলাপ করব। Then iron carbon silicon alloy how they solidifies সেটা নিয়ে একটু দেখব। আর বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কেমিক্যাল কম্পোজিশনের ভেরিয়েবল আছে সেটা নিয়ে একটু ডিটেইল আলাপ করব। Then properties of gray iron কেমন হয়ে থাকে, and lastly heat treatment of gray iron. So এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। So begin with the graphite morphology. Graphite morphology শব্দটাতে মিন করা হচ্ছে যে গ্রাফাইটটার শেপটা কেমন, সাইজটা কেমন এবং ডিস্ট্রিবিউশনটা কেমন। সো এই হলো গ্রাফাইট মরফোলজি। এটা আলাপ করার প্রয়োজন এই সেন্সে বিকজ প্রপার্টি অফ গ্রে আয়রন ইজ অ্যাবসলিউটলি কন্ট্রোলড বাই গ্রাফাইট মরফোলজি। এবং এই কারণেই আমেরিকান সোসাইটি যেটা ASTM একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে A247 ফর দ্য গ্রাফাইট মরফোলজি। So ASTM shapes are 947 মোটামুটি কাছাকাছি আমরা দেখব একটু পরে। So based on these standards, গ্রাফাইটের ফর্ম এবং শেপ গুলোকে 6টা ভাগে ভাগ করা হয়, 1 থেকে 6 এবং 1 থেকে 6। এই দুইটা একটা আরেকটা উল্টা। ASTM 1 নম্বর বলছে নোডুলার আয়রন আর আইসো স্ট্যান্ডার্ডে বলে 6 নম্বর নোডুলার আয়রন। সো নোডুলার আয়রন মানে পারফেক্টলি স্ফেরিক্যাল যদি গ্রাফাইট শেপ হয় সেটা হলো নোডুলার আয়রন। 2 নম্বরটাকে নোডুলার আয়রন বলছে কিন্তু এটা পারফেক্টলি স্ফেরিক্যাল হয় নাই। দেন টেম্পার্ড কার্বনের কথা আমরা আলাপ করেছি, যখন ম্যালেবল আয়রনের মধ্যে কার্বন গুলো জাস্ট অ্যাকুমুলেট হয়ে নিয়ে একটা শেপ তৈরি করে। ইট ইজ নট রাউন্ড, কাছাকাছি একটা agglomeration টাইপের একটা কিছু। সো দিস ইজ দ্য টেম্পার্ড কার্বন 3 নম্বর সাইজ ASTM এর মধ্যে। দেন কোয়াসি ফ্লেক গ্রাফাইট আছে 4 নম্বর, ক্র্যাব ফর্ম গ্রাফাইট আছে 5 নম্বর, এন্ড দেন ফ্লেক গ্রাফাইট একদম গ্রে আয়রনের যে ফ্লেকের কথা আমরা বলছি সেটা হলো ফ্লেক গ্রাফাইট, এটা 6 নম্বর অ্যাকর্ডিং টু ASTM, এবং আইসোর মধ্যে অ্যাকর্ডিং টু 1 নম্বর। এখন এই ফ্লেক গ্রাফাইট কেও পরবর্তী পর্যায়ে আরো কয়েকটা ভাগে ভাগ করা হয় depending on the graphite size and depending on the graphite distribution. Okay, আমরা দেখি। So this is the first 6 form of graphites. So এটাকে বলে কোয়াসি ফ্লেক, এটাকে বলে ক্র্যাব ফর্ম অফ গ্রাফাইট, আর এটা হলো পারফেক্টলি ফ্লেক গ্রাফাইটস। So these are the 6 form of graphite. Then এই ফর্ম 1 গ্রাফাইট যেটা আছে গ্রাফাইটিক ফ্লেক, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যাকর্ডিং টু সাইজ, এটা একটা ক্লাসিফাই করা হয় যে 4 ইঞ্চি লংগেস্ট ফ্লেক হলো এভারেজে 4 ইঞ্চি অথবা তার চেয়ে বড়। এখানে আছে 2 থেকে 4 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি, এক্সেট্রা এক্সেট্রা। সো এর টোটাল 8টা ভাগে ভাগ করা হয় এবং স্মলেস্ট হলো 1/16 অফ অ্যান ইঞ্চ বা তার চেয়ে ছোট। 4 ইঞ্চি বা তার চেয়ে বড়, 1/16 অফ অ্যান ইঞ্চ তার চেয়ে ছোট। সো এই হলো টোটাল 8টা ক্লাসিফিকেশন বেসড অন গ্রাফাইট ফ্লেক সাইজ। Then there is another one, 5টা আছে বেসড অন গ্রাফাইট ডিস্ট্রিবিউশন, ফ্লেক গ্রাফাইটের ডিস্ট্রিবিউশনের অনুযায়ী। So this is the preferred graphite, আমরা চাই গ্রে কাস্টার্ডের মধ্যে এই ধরনের ফর্ম করুন। So these are randomly oriented, uniformly distributed. So these are A type graphites, এবং এটা করতে গেলে পরে আমাদের ইনোকুলেশন বলতে কাকে বলে, যে আমরা এমন কিছু অ্যাড করব যেটা গ্রাফিটাইজেশন প্রসেসকে হেল্প করবে। তো ইনোকুলেশন পারফেক্ট করা আছে এবং গ্রাফিটাইজেশন প্রসেস কমপ্লিট হয়েছে। তো এই ধরনের সিচুয়েশন হলে পরে টাইপ এ গ্রাফাইট পাওয়া যাবে। 2 নম্বর হলো
এটাকে বলে রোসেট গ্রুপিং। ইউটেকটিক সেল সাইজ ইজ লার্জ বিকজ অফ দ্য লো ডিগ্রি অফ নিউক্লিয়েশন। সো নিউক্লিয়েশন কম হয়েছে। তোমাদের সলিডিফিকেশনের কথা মনে আছে যে একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি সলিডিফিকেশন করতে হয়, আমরা বলি যে সলিডিফিকেশন যেহেতু প্রথমে নিউক্লিয়েশন এন্ড গ্রোথ ফর্মে হয়, তো নিউক্লিয়েশন করতে গেলে পরে আমরা বলি হোমোজেনিয়াস নিউক্লিয়েশন হয় না, সো টেম্পারেচার নিচে দিকে দিতে হয়, যেটাকে আমরা বলেছিলাম কি আন্ডার কুলিং। সো এই ধরনের সিনারিও যদি হয়, আন্ডার কুলিং যদি এক্সিস্ট করে, তাহলে পরে এই একটা লোয়ার টেম্পারেচার কোন একটা জায়গায় যে নিয়ে হঠাৎ করে মানে র্যান্ডমলি নিউক্লিয়েশন হয়। তো এই জন্যই ভেরি ফাইন নিউক্লিয়াস ফর্ম করে, গ্রাফাইট তৈরি হয়, এক একটা জায়গায় তৈরি হয়, এবং এটা আলটিমেটলি যত টেম্পারেচার পরবর্তী নামতে থাকে তত একটু বড় হয়। সো সেন্টারে ইউজুয়ালি ভেরি স্মল থাকে এবং এটা আলটিমেটলি গ্রো করতে করতে একটু বড় হতে থাকে। সো দিস ইজ দ্য রোস্টেড টাইপ গ্রাফাইট। দেন সি যেটা আছে সেটাকে বলে সুপার ইম্পোজড ফ্লেক্স সাইজ, র্যান্ডম ওরিয়েন্টেড বাট সুপার ইম্পোজড ফ্লেক্স সাইজ। এটা কখন হয়? আমাদের ইউটেকটিক লাইন, ইউটেকটিক পয়েন্টের কথা মনে আছে, তোমাকে ফেজ ডায়াগ্রাম ভিজুয়ালাইজ করতে হবে। আয়রন আয়রন কার্বাইড সিস্টেমের ফেজ ডায়াগ্রাম যদি দেখি, তাহলে পরে ইউটেকটিক কম্পোজিশনের ডান পাশে যে হাইপার ইউটেকটিক আছে, তো হাইপার ইউটেকটিক সাইডে প্রথম লিকুইড সলিডিফাই যেটা হয় সেটা হলো Fe3C। কারণ যেহেতু এটা গ্রাফাইট সিস্টেম বলছি, সো প্রথম সলিড যেটা ফর্ম করে, প্রথম সলিড যেটা সেটা হলো গ্রাফাইট। বাদিকে যদি হতো হাইপো সাইডে হতো তাহলে অস্টেনাইট ডেনড্রাইট ফর্ম করতো, ডান দিকে যদি হাইপার সাইডে হয় তাহলে গ্রাফাইট ফর্ম করে। তার মানে ইনিশিয়ালি গ্রাফাইট ফর্ম করা স্টার্ট হয়েছে এবং এই গ্রাফাইট আস্তে আস্তে বড় হতে থাকে। লিকুইড সলিউশন শুরু হচ্ছে, মানে ইনটেক সলিউশন শুরু হয়, ওই গ্রাফাইটের উপরে জমতে থাকে। এজ এ রেজাল্ট গ্রাফাইট সাইজ বিকাম ভেরি চাঙ্কি, এবং এই চাঙ্কি হওয়ার কারণে এখনো লিকুইড আছে, গ্রাফাইট ইজ এ সলিড বাট it's a graphite, so basically it's lighter than the liquid metal। এখানে যে KISH কিস গ্রাফাইট, এবং এগুলো উপরে ভেসে ওঠে এজ এ রেজাল্ট সেগ্রিগেশন অফ কার্বন হেভিলি হয়ে থাকে, কারণ তার মোস্ট অফ দ্য কার্বন উপরে চলে আসছে গ্রাফাইট ফর্মে, নিচের দিকে লিকুইডের মধ্যে কার্বন অনেক রয়েছে। সো সেগ্রিগেশন হচ্ছে এট দ্য সেম টাইম যে গ্রাফাইট গুলো ফর্ম করছে ভেরি চাঙ্কি সাইজ, সো টেন্সাইল প্রপার্টি মার্কলি রিডিউস হচ্ছে এবং কজিং পিটিং অন মেশিন সারফেস। ওকে, সো এ হলো টাইপ সি। এই দুইটা মোটামুটি কাছাকাছি, সেটা হলো যদি ইনকমপ্লিট ইনসাফিসিয়েন্ট গ্রাফাইট নিউক্লাই থাকে, মানে আমাদের যে সিলিকন যেগুলো দেওয়া হয়, সিলিকন যদি ইনকমপ্লিটলি দেওয়া হয়, সিলিকনের পরিমাণ যদি কম থাকে, তাহলে পরে সাফিসিয়েন্ট নিউক্লিয়াস ডেভেলপ করে না, সো আন্ডারকুলিং হওয়ার চান্স থাকে। তো আন্ডারকুলিং হচ্ছে এবং সলিডিফিকেশন যেটা হচ্ছে সেটা হলো চারিদিকে ফাঁকে ফাঁকে যে লিকুইড থাকে, সেই লিকুইডের মধ্যে সেগ্রিগেশন হওয়ার পরে কার্বন বেড়ে গেল, তখন নিউক্লিয়ার গ্রাফাইট ফর্ম করা শুরু করে। তো এই ধরনের যদি ইন্টারডেনড্রাইটিক সেগ্রিগেশন টাইপের গ্রাফাইট ফর্ম করছে, এটা দুই ধরনের হতে পারে। একটা হলো র্যান্ডমলি, সো এখানে গ্রাফাইট গুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে হলো প্রিফার্ড ওরিয়েন্টেশন আছে। সো বোথ আর ইন্টারডেনড্রাইটিক সেগ্রিগেশন, বাট ওয়ান ইজ র্যান্ডম ওরিয়েন্টেশন, একটা হলো প্রিফার্ড ওরিয়েন্টেশন, একটা পার্টিকুলার ডিরেকশনে দে আর ওরিয়েন্টেড। সো মেইনলি এটা হাইপো ইউক্লিডের সাইডে হয়ে থাকে, এবং এটা হচ্ছে এক নম্বর আন্ডারকুলিং হতে হবে, দুই নম্বর প্রপার নিউক্লিয়েটিক সাইড কম, তার মানে আমরা সিলিকনের পরিমাণ কম হয়ে গেছে। তো এটা হলো সব থিওরিটিক্যাল হিসাব, মানে ছবি এখানে আঁকা হয়েছে। এটা হলো রিয়েল কেস সিনারিও, মাইক্রোস্ট্রাকচার, অ্যাকচুয়াল মাইক্রোস্ট্রাকচার অফ কাস্টিং। এটা হলো নরমালি প্রেফার্ড, আমরা মাইক্রোস্ট্রাকচার চাই। তো গ্রাফাইট গুলো, স্যার আমরা আগের স্লাইডটাই দেখতে পাচ্ছি, আগের স্লাইডটা দেখতে পাচ্ছ? 7th of 26 ওই স্লাইডটাই দেখতে পাচ্ছি। না, দেখা যাচ্ছে স্যার, পরেরটাও দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। এখন পেজ 8 আসছে? জি স্যার। ইয়েস স্যার। আমার স্যার এখনো আসেনি। আমার মধ্যে নেটের সমস্যা। দেখো তোমার নেটে কি অবস্থা আছে, বাকিরা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো র্যান্ডম ওরিয়েন্টেশন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড গ্রাফাইটস।
এটা হলো রসেটের গ্রুপিং, যেটা হচ্ছে এখানে একটা রসেট ফর্ম করেছে, এখানে একটা রসেট, এখানে একটা রসেট, এই ধরনের সিনারিও। টাইপ সি যেটা কিস গ্রাফাইট যেটা বলেছিলাম, বড় বড় সাইজের গ্রাফাইট ফর্ম করে। সো প্রাইমারি গ্রাফাইট যেটা ফর্ম করেছে জাস্ট সলিডিফিকেশনের শুরুতে, লিকুইড থেকে যেটা শুরু হয়। আর বাকি যেগুলো ছোট ছোট গ্রাফাইট যেগুলো আছে এগুলো হলো ইউটেকটিক সলিডিফিকেশনের সময় যেটা হয়েছে। আর এটা হলো ইন্টারডেন্ড্রাইটিক। সো দিস ইজ দ্য প্রিফার্ড ওরিয়েন্টেশন, সরি randomly distributed, আর এটা হলো preferred orientation distributed হয়েছে। So এটা হলো রিয়েল কেস স্ট্রাকচার বেসড অন A247। ওকে, এখন মেটাস্টেবল নেচার আমরা কিছু আলাপ করেছি আয়রন আর্গন কার্বাইড সিস্টেম। স্যার ইয়েস স্যার আমি আমি নেক্সট ছবিটাও দেখতে পাচ্ছেন স্যার। আমি কি লগ আউট করে আবার লগ ইন করব? হ্যাঁ, তুমি লগ আউট করে আবার লগ ইন করো। সো এই Fe3C আয়রন কার্বাইড সিস্টেম যেটা আছে, এটা মেটাস্টেবিলিটি ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, আমাদের ক্লাস আলাপ করেছি। তার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই আমরা স্ট্রাকচার কম্পোজিশনের একটা হিসেবে দেখেছিলাম যে এই কেমিক্যাল কম্পোজিশন স্ট্রাকচার এগুলো ওয়াইড রেঞ্জে ভ্যারি করে, এবং রেঞ্জ অফ অ্যালয় কম্পোজিশনের প্রপার্টিজ অফ প্রোডিউস আর বেটার আন্ডারস্টুড বাই কনসিডারিং দি আয়রন মেটালার্জি। সো মেটালার্জিটা জানলে পরে মোটামুটি একটা আইডিয়া করা যায় আমাদের যে স্ট্রাকচারটা। স্যার লগ ইন করতে পেরেছি এখন স্যার। মেটাস্টেবল নেচার Fe3 সিস্টেম ঠিকই আছে, আমরা এটাই করাচ্ছি। তো তাহলে পরে এখানে তো যেটা বলছি যে মেটাস্টেবল নেচারটা এটা বুঝতে গেলে পরে আমাদের যদি আমরা মেটালার্জিটা দেখি, যে আয়রন মেটালার্জি পার্টিকুলারলি এই সিস্টেমে মেটাল স্টেবিলিটি যদি চেক করি, তো তাহলে নর্মাল কন্ডিশনে আমরা যদি একটা আয়রন কার্বন সিস্টেম কুলিং চিন্তা করি, লেটস সে হাইপার সাইডে যদি এখানে হাইপোইউটেটেড গ্রেটার দেন দেখানো হয়েছে, সো এটা লেস দেন হবে। হাইপোইউটেটেড আয়রন কার্বন মানে লেস দেন 4.3। তো এইটার কথা যদি চিন্তা করি, তার মানে আমাদের ফেজ ডায়াগ্রামে ইউটেকটিকের বা দিকে। সো আমরা যদি কুলিং দেখি, তাহলে পরে প্রথমে লিকুইড থেকে প্রথম যে সলিডটা ফর্ম করবে সেটা হলো অস্ট্রেলিয়ান ডেনড্রাইট। সো অস্ট্রেলিয়ান ডেনড্রাইট আগে শুরু হবে, এবং তারপরে অস্ট্রেলিয়ান বাড়তে থাকবে ফাইনাল লিকুইড যায় ইউটেকটিক টেম্পারেচার যায় লেডিব্রেট ফর্ম করবে। লেডিব্রেট হলো অস্ট্রেলিয়ান প্লাস Fe3C একটা মিক্সচার, সো ইউটেকটিক মিক্সচার। সো আমরা ফাইনালি যখন টেম্পারেচার কমতে থাকবে, কমে যে ইউটেক্টর টেম্পারেচার নিচে যখন আসবো, তখন এই লেডিব্রাইটটা অর্থাৎ অস্ট্রেলিয়ার যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় অস্ট্রেলিয়ান গুলো চেঞ্জ হয়ে যাবে টু পারলাইট। So the Austrian dendrite যেটা ছিল initially primary Austrian dendrite, it will change to primary perlite dendrite, and then লেডিব্রেট এর মধ্যে অস্ট্রিয়ান কার্বাইড আছে, সো কার্বাইড থেকে যাবে অস্ট্রিয়ান পারলাইট হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা যেটা পাবো পারলাইট ডেনড্রাইট পাবো, এবং লেডিব্রেট হলো ট্রান্সফর্ম লেডিব্রেট যখন বলে। ট্রান্সফর্ম লেডিব্রেটের মধ্যে কি আছে? পারলাইট প্লাস কার্বাইড। তো এই হলো মোটামুটি অ্যাকচুয়াল বা রিয়েল স্ট্রাকচার অফ অ্যান হাইপোইউটেটেড অ্যালয়, যেখানে মেটাস্টেবিলিটি আমরা চিন্তা করি নাই। তার মানে Fe3 সিস্টেমটাই এখানে এক্স্যাক্টলি সেভাবে আছে। দিস ইজ দ্য নরমাল কন্ডিশন। তো ইউটেকটিক Fe3C অ্যালয়ের মধ্যে ওই উপরে অস্ট্রেলিয়ান ডেনড্রাইট থাকবে না, শুধু ইউটেকটিক থাকবে। সো ট্রান্সফর্ম ইউটেকটিক বা ট্রান্সফর্ম লেডিব্রেট হবে। এখন আয়রন কার্বাইডটা আনস্টেবল হয়, আমরা কয়েকটা কন্ডিশনের কথা বলেছি। এক নম্বর হলো যে হাই টেম্পারেচারে এই সিনারিওটা বাড়তে থাকে, তার মানে টেম্পারেচার যদি লিকুইডে বেশি হয় তখন আনস্টেবিলিটি তত বাড়ে, এক নম্বর। দুই নম্বর, ইন কন্ট্যাক্ট উইথ গ্রাফাইট এট এলিভেটেড টেম্পারেচার, তার মানে সামহাউ যদি লিকুইডের মধ্যে গ্রাফাইট তৈরি হয়ে যায়, গ্রাফাইট থাকে, তাহলে পরে মেটাস্টেবিলিটি বেড়ে যায়। In presence of certain element in the alloy, particularly silicon থাকলে পরে এই আনস্টেবিলিটি আরো ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। সো এই আয়রন কার্বাইড সিস্টেম আন্ডার নরমাল কন্ডিশনে যেটা হওয়ার কথা ছিল, সেই আয়রন কার্বাইড become unstable because of these three prevailing situations. And conversely, graphite prevented হবে, তার মানে Fe3C-টাই প্রিভেল করবে। মেটাস্টেবল কার্বাইড যেটা আমরা বলি সেটা প্রিভেল করবে যদি কুলিং র্যাপিড হয় and alloy contains certain elements. তাহলে certain element contains or not contains, দুটাই আমরা এখানে আলাপ করতে পারি। ফর এক্সাম্পল কার্বন কম থাকে, সিলিকন একদমই নাই, অথবা অন্য কিছু এলিমেন্ট আছে। তো এই ধরনের সিনারিও যদি হয়,
তাহলে পরে স্টেবিলিটি অফ আয়রন কার্বাইড এটা টোটালি এলিমিনেটেড হয়ে যায়। সো এই ধরনের সিনারিওতে একটা অ্যালয়ের কথা যদি চিন্তা করি, আয়রন কার্বন সিলিকন অ্যালয়। সো এটা হলো শুধু আয়রন কার্বাইড সিস্টেম, 0% সিলিকন। আগে মডিফিকেশন গুলো চেক করো, এখানে সিলিকন 2%, এখানে সিলিকন 4%। সো সিলিকন যত বাড়তে থাকে এই অস্টেনাইট জোনটা তত ছোট হচ্ছে, অস্টেনাইট জোন তত ছোট হচ্ছে। এট দ্য সেম টাইম ফেরাইট জোন যেটা আছে, ফেরাইট জোনটা তত বড় হচ্ছে। সো এই লাইনটা হরাইজন্টাল লাইন উপর দিয়ে উঠতে থাকে, তার মানে ফেরাইটের পরিমাণ বাড়ছে, এখানে ফেরাইটের পরিমাণ বাড়ছে। সো যত জায়গায় অস্টেনাইট আছে সব জায়গাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বিকজ silicon is strongly graphite promoter, austenite কি বলবো এটাকে not promoter. So একটা টিপিক্যাল অ্যালয় যদি চিন্তা করি, লেটস সে আমরা 3.5% কার্বন একটা অ্যালয়, প্লাস গ্রাফাইট। যেহেতু সিলিকন অনেক বেশি আছে, সো দেয়ার উইল বি নো কার্বাইড। এখানে কার্বাইডের কথা বলা আছে, Ca কার্বাইড মিন করছে। সো এখন সিলিকন বেশি থাকার কারণে দেয়ার উইল বি নো কার্বাইড, ইট উইল বি গ্রাফাইট। সো ফার্স্টলি তাহলে অস্টেনাইট ফর্ম করলো, এই টেম্পারেচারে এই পর্যন্ত অস্টেনাইট বড় হবে এবং রিমেইনিং লিকুইড এই জোনের মধ্যে যেয়ে নিয়ে অস্টেনাইট প্লাস গ্রাফাইট ইউটেকটিক ফর্ম করবে। আমরা যেটা বলেছি অস্টেনাইট গ্রাফাইট ইউটেকটিক ফর্ম করবে। সো আলটিমেটলি আফটার ইউটেকটিক পয়েন্ট আমরা স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন, ইউ নো হাউ টু ক্যালকুলেট ইট। তো অ্যারাউন্ড 10% অস্টেনাইট থাকবে এন্ড 90% ইউটেকটিক মিক্সচার থাকবে। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জোনটা আছে সেই জোনের মধ্যে অ্যাপারেন্টলি কোনো কিছু চেঞ্জ হয় না, কিন্তু বিকজ অফ দিস লাইন অস্টেনের মধ্যে কার্বন সলিবিলিটি কমতে থাকে। তো এখানে কার্বন সলিবিলিটি ম্যাক্সিমাম ছিল, এখানে কার্বন সলিবিলিটি লোয়েস্ট। তো এই যে অতিরিক্ত যে এই লাইনটা এইটুকু পরিমাণ, সো এই পরিমাণ কার্বনটা অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে আসবে। তো এই অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে আসবে, যেহেতু অলরেডি গ্রাফাইট ইজ দেয়ার, সো অস্ট্রেলিয়া থেকে কার্বনটা বেরিয়ে আসে গ্রাফাইট ফর্মে। নর্মাল কন্ডিশনে যদি কোনো গ্রাফাইট ফর্ম না করে তাহলে আলটিমেটলি এখানে থাকবে কার্বাইড। সো অস্টেনাইট প্লাস কার্বাইড থাকতো, তখন এখান থেকে কার্বন যেটা বেরিয়ে যেত সেটা কার্বাইড ফর্মে বেরিয়ে যেত। এখন যেহেতু গ্রাফাইট আছে সিস্টেমে, সো এটা গ্রাফাইট ফর্মে বেরিয়ে যেত। সো প্রিসিপিটেশন অফ কার্বন ইন দ্য ফর্ম অফ গ্রাফাইট এটা হতে থাকবে এই টেম্পারেচার থেকে শুরু করে এই টেম্পারেচার পর্যন্ত। সো ইউটেক্টর জোনে যখন চলে আসবো, ইউটেক্টর জোনে যায়নি অল অস্টেনাইট ট্রান্সফার টু পারলাইট, ঠিক আছে। এবং সিচুয়েশন যদি এমন হয় যে হাই টেন্ডেন্সি অফ গ্রাভিটাইজেশন ইজ দেয়ার, সেই সমস্ত ক্ষেত্রে পারলাইটও ফর্ম করবে না, তখন অস্টেনাইট চেঞ্জ টু ফেরাইট প্লাস গ্রাফাইট। সো এই ধরনের সিনারিও হতে পারে। আমরা নরমালি মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউতে, অর্থাৎ আমরা স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউতে নরমালি এটা প্রেফার করি না, আমরা চাই একটু সাম ডিগ্রি অফ পারলাইট থাকুক, কারণ পারলাইটই উইল গিভ ইউ দ্য স্ট্রেংথ। সো হায়ার স্ট্রেংথ অ্যালয় যদি তৈরি করতে হয় তাহলে আমাদের এই অস্টেনাইট টু পারলাইট ট্রান্সফরমেশন যেটা আছে এটা 100% এটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়। আদারওয়াইজ আমরা যদি সফটওয়্যার স্ট্রাকচার চাই তাহলে পরে এই অস্টেনাইট পুরাটাই ফেরাইট এবং গ্রাফাইট চেঞ্জ হয়ে যাবে during eutector transformation. So finally we will have the structure isolated area of ferrite, প্রাইমারি অস্টেনাইট থেকে যেটা এটা ভাঙবে সেখান থেকে আমরা পাবো ডেনড্রাইট যেটা ছিল, সেই ডেনড্রাইট এলাকায় আবার ফেরাইট পাবো, আর এখান থেকে লেডোরাইট যেটা ফর্ম করেছিল লেডোরাইটের ওখানে আমরা ফেরাইট পাবো। সো দুইটা আলাদা আলাদা ফেরাইট থাকবে এবং চারিদিকে গ্রাফাইটের পার্টিকেল থাকবে। সো এই হলো আমাদের সলিডিফিকেশন অফ আয়রন কার্বন সিলিকন অ্যালয়। সো তাহলে পরে এই ওভারঅল ট্রান্সফরমেশনটা যদি খেয়াল করি তাহলে আমরা তিনটা জোন পাচ্ছি। এক নম্বর ডিউরিং সলিডিফিকেশন গ্রাফাইট ফর্ম করছে, দুই নম্বর ডিউরিং প্রিসিপিটেশন, ডিউরিং এই সলিড স্টেট ট্রান্সফরমেশনের মধ্যে প্রিসিপিটেশন হয়ে একটা ফর্ম করছে, আরেকটা সলিড স্টেট ট্রান্সফরমেশন আছে যেখানে ইউটেক্টর ট্রান্সফরমেশন হচ্ছে। সো সলিডিফিকেশন স্টেজে বা লিকুইড স্টেজ ট্রান্সফরমেশন একটা, আর সলিড স্টেজ ট্রান্সফরমেশন দুইটা। একটা হলো এই জোনের মধ্যে যেখানে অস্টেনাইট থেকে প্রিসিপিটেশন হয়, আর একটা হলো অস্টেনাইট ট্রান্সফরমেশন হয়। এবং সিলিকন যদি স্ট্রাকচারে থাকে, এই all this transformation is heavily controlled by the presence of silicon. Okay, তাহলে গ্রাফিটাইজেশন ডিউরিং সলিডিফিকেশন,
এখানেই মূলত গ্রাফাইট কি ফর্মে হবে সেটা ডিসাইড হয়ে যায়। অর্থাৎ গ্রাফাইটটা টাইপ 1 গ্রাফাইট হবে নাকি পরবর্তী পর্যায়ে আমরা যে টাইপ 2, টাইপ 3 বা একদম নিচে যেটা একদম লাস্ট যেটা কি করে ডেনড্রাইটিক যেটা হচ্ছে সেই ধরনের হবে, তার উপর সেটা ডিসাইড করে এখানে, বিকজ এখানে নিউক্লিয়েশন প্রসেসটা কন্ট্রোল করে। সো সেগ্রিগেশন, আন্ডার কুলিং, র্যাপিড কুলিং এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে টাইপ ডি গ্রাফাইট তৈরি হয়। সাপ্রেশন অফ ইউটেকটিক ফ্রিজিং যদি হয় তাহলে পরে হোয়াইট আয়রন ফর্ম করবে, নো গ্রাফাইট অ্যাট অল উইল ফর্ম। সো ফ্যাক্টরস যেটা ইনফ্লুয়েন্স করে বেসিক্যালি সলিডিফিকেশনকে, একটা হলো সেকশন সাইজ, এটা কুলিং কে কন্ট্রোল করে, সুপারহিট আদৌ হচ্ছে থাকছে কিনা, হাই টেম্পারেচার এখানে কতটুকু আছে সেটা, এবং ইনোকুলেশন। সো এই তিনটা জিনিস আলটিমেটলি কন্ট্রোল করে সলিডিফিকেশন স্টেজে গ্রাফাইট কি ধরনের হবে এবং কি ডিস্ট্রিবিউশনের সাইজ শেপ হবে। সো সেকশন সাইজটা কি হচ্ছে? লো নিউক্লিয়েশন রেট, স্লো কুলিং রেট, র্যাপিড গ্রাফিটাইজেশন। সো উই উইল হ্যাভ টাইপ এ বি গ্রাফাইট। সো নিউক্লিয়েশন রেট কম আছে, ছোট ছোট জায়গায় অল্প অল্প জায়গায় গ্রাফাইট পাম্প করছে। স্লো কুলিং রেট যদি হয় তাহলে ওই যে জায়গায় গ্রাফাইট পাম্প করবে সেগুলো আলটিমেটলি বড় হচ্ছে। গ্রাফিটাইজেশন প্রসেস র্যাপিড হচ্ছে, লার্জ র্যান্ডমলি নিউক্লিয়েটেড প্লেট পাম্প হচ্ছে। মডারেট কুলিং, আন্ডার কুলিং অল্প পরিমাণে হয়েছে, মডারেট নিউক্লিয়েশন উইথ স্টিল টাইম ফর ডিফিউশন এন্ড গ্রাফিটাইজেশন, তাহলে পরে স্মল ফ্লেক ফর্ম করবে। যেহেতু আন্ডারকুলিং একটু হয়েছে সো অনেক জায়গায় নিউক্লিয়াস ফর্ম করবে, ছোট ছোট নিউক্লিয়াস ফর্ম করবে। তো আলটিমেটলি টাইপ বি যেটা সেটা বড় বড় সাইজের এটা না হয়ে ছোট ছোট অনেক সাইজের ডিস্ট্রিবিউশন হবে। সিভিয়ার আন্ডারকুলিং যদি হয় তাহলে পরে কোনো রকমের গ্রাফাইট ফ্লেক ফর্ম করবে না, গ্রাফিটাইজেশন টোটালি প্রিভেন্ট হবে এবং চিল্ড এন্ড হোয়াইট কাস্ট আয়রন ফর্ম করবে। সুপার হিটিং যদি থাকে, আমরা বলছি টেম্পারেচার যত বাড়বে তত নরমালি গ্রাফাইট ফর্ম করার টেন্ডেন্সি বাড়ে, তো এখানে আন্ডারকুলিং হওয়ার সম্ভাবনাও বাড়ে। সো প্রডিউস টাইপ ডি ই গ্রাফাইট হয়। চিল মটোল্ড আয়রন অলসো অকার ইফ নট ইনোকুলেট প্রপারলি। সো ইনোকুলেশন যদি ঠিকমতো না থাকে, একটা লিকুইড হ্যাভিং হাই টেম্পারেচার উইল ফর্ম চিল আয়রন অর মটোল্ড আয়রন, তার মানে মিক্সচার অফ গ্রে আয়রন অর এন্ড আদার ভ্যারাইটিস ফর্ম করবে। আদার ভ্যারাইটি মানে মিন করছি হোয়াইট আয়রন। Inoculation, that is the important stage. Addition to molten iron. Inoculation, the most common inoculation হলো silicon in the form of ferrosilicon. So ferrosilicon add করা হয় বিভিন্ন স্টেজে, এবং ferrosilicon add করলে পরে নিউক্লিয়েশন টেন্ডেন্সিটা বেড়ে গেল, তখন গ্রাফাইট ফর্ম করে। So produce marked change in graphite type by preventing undercooling. The effect is the most pronounced when added superheated liquid. So superheated liquid এর মধ্যে যদি তুমি ফেরোসিলিকন দাও বা সিলিকন দাও তাহলে পরে inoculation will be the most effective and the iron will form. Only about 0.05 to 0.25 ferrosilicon is needed. So অল্প পরিমাণ সিলিকন থাকলে পরে more than enough গ্রাফিটাইজেশন টেন্ডেন্সিটাকে বেশি করার জন্য। এখানে একটা ডেটা দেখানো হয়েছে, একটা বার কাস্টিং করা হয়েছে, সিলিন্ডার কাস্টিং, সিলিন্ডার ডিফারেন্ট ডায়ামিটারে কাস্টিং করা হয়েছে। সো ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন মেকানিক্যাল প্রপার্টি এই রেঞ্জে ভ্যারি করে। সো গ্রেনেড হার্ডনেস দেখানো হচ্ছে, এখানে টেনসাইল প্রপার্টিও দেখানো। সো বেসিক্যালি টেনসাইল প্রপার্টি এবং গ্রেনেড হার্ডনেসের ভ্যালুগুলো উল্লেখ করা হয়েছে। সো হাফ ইঞ্চি যদি ডায়ামিটারের সিলিন্ডার থাকে তাহলে গ্রাফাইট এই ধরনের হচ্ছে 1.2 ইঞ্চি, গ্রাফাইট একটু বড় হয়েছে বিকজ অফ দ্য ফাস্টার স্লোয়ার কুলিং রেট। 2 ইঞ্চি হলে আরো স্লো কুলিং রেট, সো গ্রাফাইট বড় হচ্ছে। 6 ইঞ্চি ডায়ামিটারের যদি হয় তাহলে পরে স্লোয়েস্ট কুলিং হবে, সো গ্রাফাইট সাইজ সবচেয়ে বড় হচ্ছে। সো এই হলো আমাদের আগেকার যে কথাগুলো বললাম তার একটা সামারি। এখানে ভ্যালুগুলো ডেটাগুলো 1000 ম্যাগনিফিকেশনে দেখানো হয়েছে, এটা 100 ম্যাগনিফিকেশন। এখন সলিড স্টেটে গ্রাফিটাইজেশন on slow cooling, graphite precipitates on previously existing flakes. So, যদি solidification stage যদি গ্রাফিটাইজেশন না হয় তাহলে সলিড স্টেজেও গ্রাফিটাইজেশন হবে না। সলিড স্টেজে গ্রাফিটাইজেশন হয় on pre-existing graphite flake. So, very slow cooling যদি হয়, oxide completely transforms to ferrite and graphite. Fine graphite flakes formed during freezing, regardless of type, promote solid state graphitization. তার মানে যে টাইপেরই থাকুক না কেন, সলিডিফিকেশনের সময় যদি গ্রাফাইট তৈরি হয় তাহলে সলিড স্টেজে গ্রাফিটাইজেশনকে সে এনহ্যান্স করবে।
Flake serves as the precipitation center for graphite. So এই হলো সলিড স্টেজের মূল কথা। আমরা আগে বলেছি কনস্ট্যান্ট প্র্যাকটিস টু রিটেইন 100% পার লাইফ। সো এই সলিড স্টেজের গ্র্যাভিটেশন যেটা আছে সেটা টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়, পার্টিকুলারলি ইউটেক্টর ট্রান্সফরমেশন যেটা আছে সেটাকে মোটামুটি প্রিভেন্ট করা হয়, এবং এটা প্রিভেন্ট করার জন্য ম্যাঙ্গানিজ এবং সালফারের প্রপার ব্যালেন্স ইম্পর্টেন্ট। আমরা একটু পরে দেখবো, যাতে করে পারলাইটিক স্ট্রাকচারটা আমরা অ্যালাউ করি। Rapid solid state cooling and presence of carbide forming element also increase করে পারলাইট ফর্মিং টেন্ডেন্সি। তার মানে যদি আমরা সলিউশন স্টেজটা যেটা আছে সেটাকে যদি স্লোলি কুল করি, তারপরে ইউটেক্টর স্টেজে বা সলিড স্টেজ ট্রান্সফরমেশন স্টেজের যে দুইটা স্টেজ আছে সেই স্টেজে যদি আমরা ফাস্টার কুল করি, তাহলে অক্সাইড গ্রাফাইট চেঞ্জ হবে না। ফাস্টার কুলিং এর কারণে অক্সাইড উইল চেঞ্জ টু পারলাইট। সো কম্পোজিশন দিয়েও আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা কুলিং রেট চেঞ্জ করেও আমরা এই পারলাইট প্রমোটার হিসেবে কাজ করতে পারি। এখন এখানে একটা কেমিক্যাল কম্পোজিশন দেখানো হয়েছে গ্রে আয়রনের। ডিফারেন্ট গ্রেডের গ্রে আয়রন আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী, ব্রিটিশ স্ট্যান্ডার্ড 1452 অনুযায়ী 150 গ্রেড, 200 গ্রেড, 200 গ্রেড, এগুলো হলো টেনসাইল প্রপার্টির অনুযায়ী গ্রেড করা হচ্ছে। আমরা জানি যে ওভারঅল কাস্ট আয়রন নট এ ডাক্টাইল ম্যাটেরিয়াল, ইটস এ ব্রিটল ম্যাটেরিয়াল। সো ইল্ড স্ট্রেন্থ দিয়ে যেটা আমরা স্টিলকে ডিফাইন করি, এখানে ইল্ড স্ট্রেন্থ আর টেনসাইল স্ট্রেন্থ কাছাকাছি, এজ এ রেজাল্ট এটাকে টেনসাইল স্ট্রেন্থ দিয়ে ডিফাইন করা হয়। সো খেয়াল করো 150 টেনসাইল স্ট্রেন্থ এমপিএ আর 350 টেনসাইল স্ট্রেন্থ এমপিএ, 200 এক্সেট্রা, কম্পোজিশনের মধ্যে খুব একটা তফাৎ নেই। দেশ যেটা আছে তার মধ্যেও কার্বন 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে। সো ওভারঅল কম্পোজিশন যদি আমরা দেখি, তাহলে পরে কম্পোজিশন দিয়ে বোঝার উপায় নেই এটা কোন গ্রেডে। এজ এ রেজাল্ট আমরা নরমালি মেকানিক্যাল প্রপার্টি স্পেসিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন গ্রেডিং গ্রে আয়রন, ঠিক আছে? সো আমরা যখন কাস্ট আয়রন তৈরি করি, কাস্ট আয়রন তৈরি করার সময় আমাদের মাথায় থাকে হলো গ্রেডটা কি, অর্থাৎ মেকানিক্যাল প্রপার্টি কত বানাতে হবে, এবং তার উপর বেস করে আমরা কম্পোজিশন এবং স্ট্রাকচারকে সিলেক্ট করি, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড স্টিলের বেলায় আমাদের কিন্তু কম্পোজিশন ইজ দ্য মেইন ইস্যু, ঠিক আছে? মেকানিক্যাল প্রপার্টি যাই হোক, আমরা কম্পোজিশন দিয়ে মেকানিক্যাল প্রপার্টি পাই। উই অলওয়েজ কনসিডার মেকানিক্যাল কেমিক্যাল কম্পোজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন স্টিল অ্যান্ড আদার রক ম্যাটেরিয়াল। কিন্তু কাস্ট আয়রনের বেলায় মেকানিক্যাল প্রপার্টি মাথায় রেখে আমরা কম্পোজিশন ভ্যারি করি, স্ট্রাকচার ভ্যারি করি। So composition and foundry practice must be adjusted to obtain desired strength of class of gray iron. So তুমি কাস্ট আয়রন বানানোর সময় অর্ডার দিতে পারবা না যে আমার কাস্ট আয়রনের মধ্যে কার্বন 3.2 থাকতে হবে, এটা দিলে চলবে না। কারণ 3.2 দিলে পরে তোমার মেকানিক্যাল প্রপার্টি যেটা দরকার সেটা তুমি নাও পেতে পারো। তার জন্য তোমাকে বলতে হবে আমি এই গ্রেডের কাস্ট আয়রন চাই। এই গ্রেডের মানে আমার কাস্ট আয়রনের মধ্যে মেকানিক্যাল প্রপার্টি 250 হতে হবে, এন্ড ফাউন্ড্রি ম্যানের তখন লিবার্টি থাকবে কম্পোজিশন সিলেক্ট করা, স্ট্রাকচার সিলেক্ট করা। ওকে, কেমিক্যাল কম্পোজিশনের ইফেক্ট গুলো যদি খেয়াল করি, কার্বন আমরা মোস্ট ডমিনেটিং গ্রাফিটাইজার। সো কার্বন থাকলে পরে গ্রাফিটাইজেশন হয়। সো ফর গ্রাফিটাইজেশন টোটাল কার্বন একটা মিনিমাম ভ্যালু থাকে, সো ইট মাস্ট বি अराउंड 2.2। সো এটার চেয়ে বেশি থাকতে হবে, ডিপেন্ডিং অন দ্য সিলিকন কোয়ান্টিটি এটা ভ্যারি করে। সো সিলিকনটা যদি আপাতত ইগনোর করি, মিনিমাম কার্বন, টোটাল কার্বন মাস্ট বি at least 2.2 to have a definite degree of graphitization. সিলিকন, আমরা বলছি সিলিকনের মেইন কাজই হলো প্রমোট নিউক্লিয়েশন অফ গ্রাফাইট, ঠিক আছে? তো সিলিকন যদি না থাকে গ্রাফিটাইজেশন হবে না, কার্বন যত বড়ই থাকুক না কেন। So low silicon is not sufficient to cause graphitization during solidification, but promote nucleation and graphitization at the high temperature in the solution. তার মানে তোমার লিকুইডের মধ্যে গ্রাফাইট সিলিকন কম আছে, সো তুমি যখন কাস্টিং শেষ করলা গ্রে কাস্ট আয়রন হবে না, হয়তো মটলড হয়েছে, হয়তো হোয়াইট কাস্ট আয়রন হয়েছে, কিন্তু অল্প সিলিকন থাকার কারণে এই গ্রাফিটেশনে আর্সটা আছে। সো এজ এ রেজাল্ট তুমি যখন এই হোয়াইট কাস্ট আয়রন দিয়ে ম্যালিয়েবল করবা, তখন ওই সিলিকনটাই প্রমোট করবে গ্রাফিটেশন প্রসেসকে, তখন এটা ম্যালিয়েবল কাস্ট আয়রন ফর্ম করে। নিডেড টু ফর্ম
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার কি আছেন? স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে। ভাই আমি হোস্ট, বুঝলাম না। হুম, শুনতে পাচ্ছ তো আমার কথা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সিলিকন গেল। এখন যদি সালফার ম্যাঙ্গানিজ যদি থাকে, আমরা জানি সালফার ম্যাঙ্গানিজ হলো বোথ কার্বন স্টেবিলাইজার, কিন্তু হেল্পিং হ্যান্ড হয় যদি দে রিঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড রিমুভ দেমসেলভস আউট। তার মানে বলো, সবাই আসছে নাই। সবাই আসে নাই। ওকে, কিছুক্ষণ ওয়েট করি তাহলে। ওকে, লেটস বিগিন। সালফার আর ম্যাঙ্গানিজ এটা দুইটাই কার্বন স্টেবিলাইজার, কিন্তু যখন দুইটা একসাথে থাকে দে ফর্ম ম্যাঙ্গানিজ সালফাইড। এবং ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করলে পরে এটা তখন তাদের যে ইফেক্ট অ্যাজ কার্বন স্টেবিলাইজার এটা লস্ট হয়ে যায়। তার মানে ইফেক্ট অ্যাজ কার্বন স্টেবিলাইজার ইজ লস্ট। সো অ্যাজ এ রেজাল্ট দে টেন্ড অন্যভাবে উল্টাভাবে তারা তখন গ্রাফাইট ফর্মার হিসেবে কাজ করে। ঠিক আছে? সো একটা সার্টেন লিমিট আছে। সো 3% সিলিকন প্লাস 0.35 এটা হলো ম্যাঙ্গানিজ। যদি এই ধরনের সিনারিও যদি হয় তাহলে পরে লোয়েস্ট লিমিট অফ ম্যাঙ্গানিজ টু ডেভেলপ পারলাইট। সো এই এত বেশি থাকতে পারে এরা তখন পারলাইট স্টেবিলাইজারের কাজ করে, এবং ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু। এর চেয়ে কম থাকলে পরে ম্যাট্রিক্সে তাহলে গ্রাফাইট তারা ঠিক করে। সো এই হলো সালফার ম্যাঙ্গানিজ। আর ফসফরাস যেটা আছে, ফসফরাস আমরা জানি যে এটা একটা লো মেল্টিং পয়েন্ট ইউটিলিটি ফর্ম করে, এবং সো যারা ইউটিলিটি স্টেবিলাইজার হিসেবে কাজ করে। ওকে, সো প্রপার্টিজ অফ গ্রে আয়রন। তাহলে পরে কিছু বাউন্ডারি প্রপার্টির কথা যদি আলাপ করি, আমরা জানি এটা গ্রে আয়রন ইজ দ্য মোস্ট ইজিলি কাস্ট অ্যালয় ইন দ্য ফাউন্ডারি because it has certain very good foundry properties. Number one, temperature.
ওয়াইড ওয়ার্কিং টেম্পারেচারে কাস্টিং করা সম্ভব, 1200 থেকে শুরু করে 1700 পর্যন্ত একটা ওয়াইড জোনে লিকুইড অবস্থা থাকে। সো পারমিট ইজি ম্যানিপুলেশন, যেহেতু লম্বা সময় ধরে লিকুইড থাকা সম্ভব, সো আমি অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। নট লাইক স্টিল, যে স্টিলের টেম্পারেচার র্যাপিডলি ফল করতে থাকে, আমরা বেশি টেম্পারেচার মধ্যে এটা মেল্ট করি না, কারণ স্টিলের মেল্টিং পয়েন্ট যদি আমরা ধরি লেটসে 1400 যদি ধরি, আমরা হয়তো 1600 পর্যন্ত উঠাই বা 1650 পর্যন্ত যাই। So 200 degree temperature, very small zone. So temperature rapidly fall করে, fluidity rapidly decrease করে। তো স্টিলের বেলায় আমরা সবকিছু কুইকলি করতে চাই, ইজি ম্যানিপুলেশন ইজ নট পসিবল। কিন্তু এখানে যেহেতু ওয়াইড টেম্পারেচার, সুপার হিট টেম্পারেচার অ্যাভেলেবল, যার কারণে আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো খুব লেজারলি করতে পারি। টিপিক্যাল পোরিং টেম্পারেচার ইজ অ্যাবাউট 1250 থেকে 1550। সো একটা ওয়াইড জোনের মধ্যে এটা থাকে। শিঙ্কেজ এন্ড ফেডিং, কাস্টের মধ্যে যেহেতু গ্রাফাইট ফর্ম করে এবং গ্রাফাইট ফর্ম করার সময় এটা এক্সপ্যান্ড করে, অ্যাজ এ রেজাল্ট এটা শিঙ্কিং পার্সেন্টেজ ইজ ভেরি লো, এবং শিঙ্কিং পার্সেন্ট ভেরি লো হওয়ার কারণে এটা ইল্ড অনেক বেশি এই ধরনের কাজ। ফিডিং নট অলওয়েজ ইজি, কারণ গ্রাফাইট যেটা ফর্ম করে সেটা একটা পার্টিকুলার টাইমে ফর্ম করে। প্রথমে আমরা বলেছি ওয়াশার ফর্ম করে, এবং ওয়াশার ফর্মেশন ফর্ম লিকুইড স্টেজ এটা কন্ট্রাক্ট করে, তারপরে যখন গ্রাফাইট ফর্ম করে সেটা তখন এক্সপান্ড করে। বিভিন্ন জোনে যেহেতু বিভিন্ন টাইমে যেহেতু একবার সিনথেস করে একবার এক্সপান্ড করে, এই তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। একটা স্লাইডে দেখতে পাচ্ছি, স্লাইড প্রপার্টিজ অফ গ্রে আয়রনস, শুধু এই স্লাইডটাই লিখ। স্লাইড গেল কোথায়? এটা ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ফেভারেবল ফিডিং মেকানিজম এন্ড লো শিঙ্কেজ ক্যারেক্টারিস্টিক্স, এটা আবার অবশ্যই আছে। ফিডিং আমরা বলছি ফিডিং নট ইজি, সাম কাস্টিং ডিজাইন আর ইজিলি কাস্ট উইথ কমার্শিয়ালি অ্যাকসেপ্টেবল সাউন্ডনেস। ফিডিংটা we can manipulate it, we can control it, যেহেতু আমরা জানি কখন সলিউশন শিঙ্কেজ হচ্ছে, কখন এক্সপ্যান্ড হচ্ছে। সো প্রপার ব্যালেন্সিং করে আমরা ফিডিং somehow এটাকে ম্যানেজ করতে পারি। ফ্লুইডিটি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। যতগুলো ফাউন্ডেড ফেরাস অ্যালয় আছে তার মধ্যে কাস্ট আয়রনের ফ্লুইডিটি সবচেয়ে বেশি, এবং যার কারণে ইন্ট্রিকেট শেপের কাস্টিং এবং থিন সেকশন ক্যান বি ইজিলি কাস্ট। ফ্লুইডিটি কম্পোজিশন হ্যাজ দ্য মোস্ট ফ্লুইডিটি আমরা জানি, এবং ফ্লুইডিটি বাড়ানোর জন্য আমরা সাম এক্সটেন্ড ফসফরাসটাকে আমরা বাড়িয়ে দিই, সেটাও আমরা দেখেছি। হাই ইউটিলিটি কম্পোজিশন যেটা সাফার দি এক্সট্রিম লস অফ ফ্লুইডিটি, যেহেতু গ্রাফাইট প্রিসিপিটেশন থাকে, যার কারণে ফ্লুইডিটি এখানে কম হয়। আমরা ফ্লুইডিটি ক্যালকুলেট করার জন্য এই ধরনের ডেটা গ্রাফ দেখেছি। সো উই ক্যান ক্যালকুলেট দ্য ফ্লুইডিটি অফ পার্টিকুলার অ্যালয় ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন ফ্যাক্টর। ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, আমরা বলেছি গ্রে আয়রনকে গ্রেডিং করা হয় প্রপার্টি দেখে, সো মিনিমাম টেনসাইল ভ্যালু এর অনুযায়ী বিভিন্ন স্ট্যান্ডার্ডস অনুযায়ী এগুলোকে গ্রেডিং করা হয়, বিভিন্ন ক্লাসে ফেলা হয়। জাস্ট কয়েকটা আমাদের চেনার জন্য বলি। ফ্রান্সের স্ট্যান্ডার্ড খুব একটা আমাদের দেশে চলে না, জার্মান স্ট্যান্ডার্ড মাঝে মাঝে চলে। জার্মান স্ট্যান্ডার্ড ইজ ইনিশিয়েটেড বাই ডিন। সো প্রথমে ডিন শব্দটা থাকে, DIN, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা কত সালে করা হয়েছে। মডিফিকেশন যদি হয় সাল চেঞ্জ হয়ে যায়, কিন্তু নাম্বারটা ঠিক থাকে। ওকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইউজুয়ালি IS দিয়ে হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS। সো ইটালি খুব একটা ইম্পর্টেন্ট না। জাপানের স্ট্যান্ডার্ড GIS সেটা, এবং ফেরাস অ্যালয় G5501 এটা কাস্ট আয়রনের জন্য। নেদারল্যান্ডে গোস্ট বলে, এটাও খুব একটা আমাদের দেশে চলে না। UK স্ট্যান্ডার্ড চলে, যেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS। USA স্ট্যান্ডার্ডের মধ্যে ASTM-টাই সবচেয়ে বেশি চলে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে ISO, ইউরোপিয়ান কান্ট্রিগুলো জেনারেলি এটা ফলো করে ISO। বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেটা সেটাকে বলে BDS ISO, BDS-ISO, কারণ বাংলাদেশ নিজে কোনো স্ট্যান্ডার্ড তৈরি করে নাই, ISO স্ট্যান্ডার্ডটাকেই সে নিজে অ্যাডাপ্ট করেছে, এবং সেখানে BDS শব্দটা আগে অক্ষরটা আগে দিয়েছে। সো বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলো BDS ISO। সো এই স্ট্যান্ডার্ডটাই বাংলাদেশের নাম হবে BDS ISO 185। ওকে, সো এটা বিভিন্ন গ্রেড অনুযায়ী এটা স্পেসিফিকেশন করা হয়েছে, এবং এই পার্টিকুলার গ্রেডের জন্য হার্ডনেস ভ্যালু একটা সার্টেন রেঞ্জ আছে। সো আমরা যত এদিকে যাব, আমরা জানি যত ডান দিকে যাব তত পারলাইট পরিমাণ বেশি ম্যাট্রিক্সে,
যত এদিকে যাব তত ফেরাইটি পরিমাণ বেশি, অ্যাজ এ রেজাল্ট হার্ডনেস ভ্যালু যত এদিকে যাব তত বেশি। ওকে, সো ফ্রম মেটালজিক্যাল স্ট্যান্ড ভিউ আমরা আলটিমেটলি যেটা পেলাম, রেয়ারন অ্যাজ ভিউড অ্যাজ মাইক্রোস্ট্রাকচারালি সেন্সিটিভ গ্রাফাইট। সো তার গ্রাফাইট ফর্মটা কেমন, সিমেন্টেড আছে কিনা, গ্রাফাইট ডিস্ট্রিবিউশন কেমন, এই সবকিছু আলটিমেটলি কন্ট্রোল করে প্রপার্টি। So microstructure, chemical composition, and mechanical property are intimately related. So the processing parameter that influence structure, chemical composition, variation, and cooling rate also influence property. So processing parameter গুলা কনসিডার করতে হবে, যেগুলো আলটিমেটলি এই তিনটা প্যারামিটারকে কন্ট্রোল করে। কয়েকটা যদি উল্লেখ করি, কম্পোজিশন এন্ড স্ট্রাকচার। কার্বনিক ভ্যালু একটু একটু খেয়াল করো, কনফিউজিং মনে হতে পারে। কার্বনিক ভ্যালু এদিকে বেশি, নট এদিকে। সো কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু যত ডান দিকে থাকবে, কম কম থাকা মানে কি, কার্বন ইকুইভ্যালেন্টের মধ্যে ফর্মুলা হলো কার্বন প্লাস 1/3 সিলিকন। তো যত এদিকে যাচ্ছি তত কার্বন কম আছে, সিলিকন কম আছে, তার মানে কি গ্রাফিটেশন প্রসেস কম হচ্ছে অথবা পারলাইট ফর্মেশন টেন্ডেন্সি বেশি হচ্ছে। সুতরাং এই ধরনের সিনারিও যদি হয় তাহলে স্ট্রেন বাড়বে, তাই তো। তো যত আমরা এদিকে যাচ্ছি কার্বন ইকুইভ্যালেন্ট কম, তত গ্রাভিটেশন কম হচ্ছে, পারলাইট ফর্মেশন বেশি হচ্ছে, সো প্রপার্টি বেশি। ঠিক আছে। আবার এটা হলো কার্বন ইকুইভ্যালেন্টের সাথে টেনসাইল প্রপার্টি। পরে পার্টিকুলার ডায়ামিটারের রডের কথা চিন্তা যদি করা বার, সো 15 মিলিমিটার বারের কথা যদি চিন্তা করি, কার্বন ইকুইভ্যালেন্ট কমে যাওয়া মানে প্রপার্টি বেড়ে যাওয়া। অন দ্য আদার হ্যান্ড, কার্বন ফর এ ফিক্সড কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু, এটা যদি 4 ধরি, তাহলে পরে ডায়ামিটার যদি ছোট বড় হইতে থাকে প্রপার্টি কমতে থাকে। কারণ ডায়ামিটার যদি বড় হয় তাহলে কুলিং রেট স্লো হয়ে যায়, গ্রাভিটেশন বেশি হবে, সো more ferrite will form, more graphite will form, as a result matrix will be soft, so tensile property কমে যাবে। সো এটা এখানে আমরা পাচ্ছি সিমিলার একটা ডেটা আর অন্য ফর্মে এখানে দেখানো হয়েছে। টোটাল কার্বনিক ভ্যালু এখানে ডান দিকে যাচ্ছে, তো কার্বনিক মান যত বাড়বে প্রপার্টি তত কমবে, এটার উল্টাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো অ্যাডিশন অফ অ্যালোয়িং এলিমেন্ট যেগুলো আছে, আমরা নরমালি অনেক ধরনের অ্যালোয়িং এলিমেন্ট ইউজ করি। আমরা বলেছি মোস্ট অফ কেস এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য করে থাকি। ইফেক্ট অন মাইক্রোস্ট্রাকচার, মেটাল ম্যাট্রিক্স এন্ড গ্রাভিটেশন প্রসেসে হয়, ইফেক্ট অন প্রপার্টি উপরে। ঠিক আছে। সো টেবিলে হাইনের বইতে এই ধরনের টেবিলটা আছে। তো জেনারেলি কি ইফেক্ট হয়, যে ফর এক্সাম্পল ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, এগুলো হলো গ্রাভিটেশন প্রসেসকে ডিক্রিয়েট করে, যেটা কার্বাইড ফর্মুলা। ঠিক আছে। So carbide strongly stabilize. So chromium vanadium is the most effect on forming graphite. Forming carbide. Manganese molybdenum কম effect. Graphitation process কে হেল্প করে, এটা হলো সিলিকন আমরা বলছি স্ট্রংলি প্রমোট করে, নিকেল কপার মাইল্ডলি প্রমোট করে, আর অ্যালুমিনিয়াম টিটানিয়াম দে হ্যাভ ডুয়াল ইফেক্ট। সো এই হলো মোটামুটি ইফেক্ট অফ ম্যাট্রিক্স আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সো effect on combined carbon, they increases, আর এগুলো হলো they decreases. তো এটা ডুয়াল ইফেক্ট, একবার ইনক্রিজ করে একবার ডিক্রিজ করে। ঠিক আছে। ওকে, কুলিং রেট যেটা হচ্ছে, কুলিং রেট বা সেকশন সাইজ দুটো একটা তার একটা, সেকশন সাইজ বড় হওয়া মানে কুলিং রেট ছোট হতে হয়। তো কার্বনিক ভ্যালু এদিকে বেশি, তাহলে কার্বনিক ভ্যালু বেশি হওয়া মানে হলো প্রপার্টি পারলাইট পরিমাণ বেশি হওয়া, হ্যাঁ একই কথা, হোয়াইট কাস্টারন বেশি হওয়া। সো এদিকে যত যাব হোয়াইট কাস্টারন, মাঝখানে একটা মিডিয়াম সাইজ, এরপরে ফেরাইট পারলাইট। সো এই ধরনের সিনারিও ডিপেন্ডিং অন দ্য বার ডায়ামিটার আমরা পাবো। সো কুলিং রেট যদি র্যাপিড হয় তাহলে ইনক্রিজ হার্ডনেস এন্ড টেনসাইল স্ট্রেংথ, বিকজ পারলাইট ফর্ম করে, শিল্ড আয়রন ফর্ম করে। অ্যাজ লং নো, যদি হোয়াইট কাস্টারন যদি ফর্ম না করে তাহলে পরে ডি টাইপ গ্রাফাইট ইজ প্রডিউস। ডি টাইপ মানে আমরা বলেছিলাম এখানে সিলিকন ফর্ম করে। স্লো কুলিং যদি হয়, মানে বার ডায়ামিটার যদি ছোট বড় হয়, সেই সমস্ত ক্ষেত্রে কোর্সেনিং অফ দ্য গ্রাফাইট ফ্লেক, ল্যামিলার পারলাইট অ্যাপিয়ারেন্স অফ ফেরাইট। সো পারলাইটটা ওখানে ভেঙে যেতে পারে, জাস্ট ফেরাইট প্লাস গ্রাফাইট ফর্ম করতে, কজিং সফটেনিং এন্ড উইকেনিং অফ দ্য আয়রন। খারাপ হচ্ছে। সো এই হলো মোটামুটি দুইটা কমন ইফেক্ট, এগুলো সব সামারি ফর্মে দেওয়া আছে। তো ডায়ামিটার বড় হওয়া মানে কুলিং এর ছোট হওয়া, প্রপার্টি কমে যাওয়া, তো হার্ডনেস কমে যাওয়া। তো এই একটা জোন দেখানো হয়েছে, এর চেয়ে বেশি যদি হার্ডনেস হয় তাহলে পরে
মেশিনিং বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট বিকজ এই সমস্ত এলাকার মধ্যে সিমেন্টাইট ফার্ম করে এবং সিমেন্টাইট মেশিনিং করা এক্সট্রিমলি টাফ, কারণ এটা এত হার্ডনেস, যে কোনো কাটিং টুল তুমি ইউজ করো এটা মেশিন করতে পারবা না। সো ইট ইজ এক্সট্রিমলি হার্ড, এই জন্য ডায়মন্ড টুল ছাড়া কোনো গতি নেই। সো এখান থেকে একটা জিনিস সাজেশন যেটা যাচ্ছে সেটা হলো যে তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তাহলে পরে ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম থিকনেস লেভেল। সো ফর এক্সাম্পল 20 গ্রেডের যদি কাস্ট আয়রন পেতে চাও তোমার মিনিমাম থিকনেস পেতে হবে 1/8। এর চেয়ে চিকন যদি হয় তাহলে তুমি গ্রে কাস্ট আয়রন পাবা না, কুলিং রেট উইল বি সো ফাস্ট, হোয়াইট কাস্ট আয়রন উইল ফর্ম। এর চেয়ে যদি বড় হয় তখন কুলিং রেট উইল বি সাফিসিয়েন্ট টু ফর্ম গ্রে কাস্ট আয়রন। সো ডিপেন্ডিং অন দ্য গ্রেডস thickness, একটা মিনিমাম থিকনেস, ওয়াল থিকনেস বা মিনিমাম কুলিং রেট এখানে হিসাব করে দেখানো হয়েছে। এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। সেখানে দেখানো হয়েছে যে ফর এ টিপিক্যাল কম্পোজিশন তুমি যে কোনো একটা কার্বনিক ভ্যালু যদি সিলেক্ট করো, লেটস সে এখানে যেটা দেওয়া আছে 3.9 5 6 7 8 9, সো 3.9 একটা যদি কার্বনিক ভ্যালু হয় তাহলে তোমার এটা হলো কি বলবো এটাকে অ্যাক্সিস 0 0। তো এখান থেকে যদি একটা লাইন ড্র করি এই পর্যন্ত তাহলে পরে ডিফারেন্ট বার ডায়ামিটারের জন্য মনে করো 2 ইঞ্চি ডায়ামিটার তোমার যদি ছিল তোমার কাস্টিংটা, তাহলে পরে এই 2 ইঞ্চি ডায়ামিটারের সাথে এই লাইন যে পয়েন্টে সেট হলো এই পয়েন্ট উইল গিভ ইউ দা প্রপার্টি এন্ড স্ট্রাকচার। তো এই ডটেড লাইনগুলো স্ট্রাকচার ইন্ডিকেট করছে। সো এর উপরে হলো পারলাইট প্লাস সিমেন্টাইট, এখানে হলো অল পারলাইট, এখানে হলো পারলাইট প্লাস ফেরাইট। সো তোমার এখানে আছে, সো তোমার স্ট্রাকচারের মধ্যে 100% পারলাইট পাবা এবং মেকানিক্যাল প্রপার্টি কত হবে সেটা যদি হিসাব করতে চাই এখান থেকে আমি হরাইজন্টাল একটা লাইন যদি টানি এদিকে যদি যাই তাহলে পরে টেনসাইল প্রপার্টি আসবে হলো এখান থেকে 30 32 টাইপের কিছু একটা হবে। গ্রেনুলার হার্ডনেস এখানে 200 কাছাকাছি বা 190 কাছাকাছি হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা একটা জেনারেল একটা গেসিং ওয়ার্ক তোমাকে করতে তুমি ইউজ করতে পারবা যে ফর পার্টিকুলার কম্পোজিশন পার্টিকুলার ডায়ামিটার, যেহেতু দুইটাই আমাদের মেইন ইনফ্লুয়েন্সিং এলিমেন্ট, একটা হলো কম্পোজিশন একটা হলো কুলিং রেট। সো এটার জন্য তোমার স্ট্রাকচার কেমন হবে প্রপার্টি কেমন হবে সেটা তুমি গেস করতে পারবা, এস্টিমেট করতে পারবা। লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো হিট ট্রিটমেন্ট অফ গ্রে আয়রন। আমরা নর্মালি হিট ট্রিটমেন্ট বলতে সাধারণত স্টিলের কথাই বুঝি, কারণ স্টিলটাই ট্রিমেন্ডাস রেঞ্জে হিট ট্রিটমেন্ট করা হয় বা অ্যালুমিনিয়াম অ্যালয় হিট ট্রিটমেন্ট করা হয়, কিন্তু গ্রে আয়রনকে হিট ট্রিটমেন্ট করা হয় ফর নট অ্যাচিভিং সার্টেন গ্রেড অফ মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টির জন্য এটাকে হিট ট্রিটমেন্ট করা হয় না, হিট ট্রিটমেন্ট করা হয় অন্য কোনো কাজের জন্য। ফর এক্সাম্পল মেশিন বানানোর জন্য যদি পারলাইট থাকে তার মানে সিমেন্টেড আছে স্ট্রাকচারের মধ্যে, তোমার গ্রে কাস্ট আয়রন গ্রাফাইট আছে সিমেন্টেড আছে, তাহলে পরে টুল যখন কাটবে গ্রাফাইটের মধ্যে খুব ইজিলি কেটে যাবে, যখনই সিমেন্টেডের কাছে যাবে একটা সিমেন্টেড লেয়ারের মধ্যে পড়বে তখন এই টুল ধাক্কা খাবে। সো এই কাটবে। সো এই ধরনের মেশিনিং দিস ইজ কল্ড নট গুড মেশিনিং। তখন যেটা করা হয় মেশিনারি বানানোর জন্য এটাকে হাই টেম্পারেচার হিট করা হয়। সাব ক্রিটিক্যাল অ্যানেলিং, অ্যানেলিং তোমরা পরে পড়বে জানো, নরমালি স্লো কুলিং করা হয়। সাব ক্রিটিক্যাল বলতে মিন করা হচ্ছে ইউটেক্টয়েড টেম্পারেচারের জাস্ট নিচে। ইউটেক্টয়েড টেম্পারেচার আমরা 700 কাছাকাছি দেখেছি, সেখানে হলো 650 থেকে 675, জাস্ট ইউটেক্টয়েড টেম্পারেচার নিচে লম্বা সময় ধরে রাখা। ধরে রাখলে কি হবে এই পারলাইটের যে সিমেন্টের যেগুলো আছে সেগুলো গোল হয়ে যায়, স্ফেরোডাইজড হয়ে যায়, ঠিক আছে। সো স্ফেরোডাইজ হয়ে গেলে তখন এই প্লেটের মতো এটা টুলের গায়ে ধাক্কা খায়, ঠিক আছে। তো মেশিনারিটি ইমপ্রুভ করে। ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য এটা হার্ডেনিং করা, নরমালি হার্ডেনিং একটা অপারেশন, সেটা হলো হাই টেম্পারেচার হিট করে পানিতে চুবিয়ে দেওয়া যাতে মার্টেনসাইট ডেভেলপ করে। সো ওয়্যার প্রপার্টি বাড়ানোর জন্য মার্টেনসাইট করা হয় বাই কোয়েঞ্চিং এন্ড দেন টেম্পারিং টু স্ট্রেস রিলিফ করার জন্য আরেকটু লো টেম্পারেচারে হিট করে করা হয়। সো ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য করা যেতে পারে। ইমপ্রুভ স্ট্রেন্থ রেয়ারলি ইউজড আমরা বলেছি, তো যদি করতেই হয় তাহলে পরে হার্ডেনিং করা হয়, তার মানে পানিতে চুবিয়ে দেওয়া হয়, তারপরে একটা হাই টেম্পারেচারে যেমন অ্যারাউন্ড 425 এই টেম্পারেচারে হিট করে স্ট্রেসটা রিলিভ করা হয়, অথবা স্ট্রাকচারের মধ্যে সার্টেন মডিফিকেশন আনা হয়। এগুলো তোমরা ডিটেল হিট ট্রিটমেন্টে পড়বে, আমি শুধু না রাখ করছি এখানে। মে কজ ওয়ারপেজ এন্ড ক্র্যাকিং বিকজ আমরা এখানে পানিতে চুবাই দিচ্ছি। হার্ডেনিং করতে গেলে পানিতে বা অয়েলে চুবাইতে হয়, কুলিং গেট ভেরি ফাস্ট, অ্যাজ এ রেজাল্ট কাস্টিং ক্যান ডিস্টর্ট। সবচেয়ে বেশি হিট ট্রিটমেন্ট যেটা করা হয় অফ গ্রে আয়রন সেটা হলো ডাইমেনশনাল স্টেবিলিটি এন্ড স্ট্রেস রিলিভিং এর জন্য, ঠিক আছে। এটা সাজেস্টেড, স্ট্রংলি রেকমেন্ডেড টু ডু
দিস স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট ফর অল কাস্ট আয়রন, ঠিক আছে? কাস্ট আয়রন করলে পরে সাধারণত স্ট্রেস রিলিভিং করা এসেনশিয়াল ইমার্জেন্সি। অ্যানলিন বা নর্মালাইজিং, ওই টেম্পারেচার বা তার চেয়ে আরেকটু নিচে, থার্টি ক্যানিং এর দরকার নাই, 550 কাছাকাছি টেম্পারেচারের মধ্যে 1 ঘন্টা বা যতটা লাগে ততটা টেম্পারেচার ধরে রাখা, যাতে করে স্ট্রেস গুলো রিলিভ হয়ে যায় এবং ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অ্যাটেইন করে। ডাইমেনশনাল স্ট্যাবিলিটি কখন আনস্টেবল হয়? বিকজ ইট দ্য কাস্টিং পারফেক্ট লস অফ স্ট্রেস। সো স্ট্রেসটা রিলিভ করে ডাইমেনশনালি স্টেবল করা হয় এবং স্ট্রেস রিলিভড করা হয়, কাস্টিং বিকামস নরমাল কাস্টিং। সো ডাইমেনশনাল স্টেবিলিটি সবচেয়ে বেশি করা হয়, তবে 1 এবং 2 ও অফেন পারফর্ম করা হয়। 3 নম্বর নট ইউজুয়ালি ডান। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমি যদি এটাকে যদি বাদ দেই, okay, so guys, any questions? আমরা আজকে যেটা পড়তে দেখলাম সেটা হলো যে কাস্ট আয়রনের মেটালার্জিটা কি। মেটালার্জি বলতে আমরা মূলত আলাপ করলাম হলো গ্রাফিটাইজেশন প্রসেস। এই কার্বাইড ভেঙে গ্রাফাইট ফর্ম করাটা, এইটা কোন কোন এলিমেন্টকে হেল্প করে, এবং এইটা গ্রাফিটাইজেশন প্রসেস যদি ক্যারিড আউট হয় তাহলে একটা টিপিক্যাল আয়রন কার্বন সিলিকন অ্যালয়ের কুলিং রেট কিভাবে মানে স্ট্রাকচার কিভাবে মডিফাই চেঞ্জ হয় ডিউরিং সলিডিফিকেশন, সেটা আলাপ করলাম। এবং সেখান থেকে আমরা 3টা জোনের মধ্যে পেয়েছিলাম। একটা হলো সলিডিফিকেশনের সময় চেঞ্জ হয়, একটা হলো সলিড স্টেজে, একটা প্রেসিপিটেশন হয়, আর একটা হলো ইউটেক্টয়েড রিঅ্যাকশন হয়। এবং গ্রাফাইটের ফর্ম যেটা তৈরি হয় সেটা ডিউরিং সলিডিফিকেশন। ওই সময় যদি গ্রাফাইট তৈরি না হয় তাহলে আর কখনো তৈরি হবে না, ঠিক আছে? এবং এই প্রেসিপিটেশন গ্রাফাইট ফর্মেশন ডিউরিং সলিডিফিকেশন, এটা টু লার্জ এক্সটেন্ট প্রমোট করে কন্ট্রোলড বাই পারসন সিলিকন। সিলিকন যদি সাফিসিয়েন্ট না থাকে তাহলে সলিড স্টেজে সলিডিফিকেশন স্টেজে গ্রাফাইটেশন নাও হতে পারে, কিন্তু সলিড স্টেজে হতে পারে যদি আমরা এটাকে সাফিসিয়েন্ট টেম্পারেচারে হিট করে এটাকে অ্যানিলিং করি, যেমন আমরা ম্যালিবল কাস্টেল তৈরি করার সময় সেটা করেছি। 2টা ডমিনেটিং ফাউন্ডারি ভেরিয়েবল আছে যেটা এই ওভারঅল কাস্টিং গ্রে আয়রন কাস্টিং প্রপার্টি এবং স্ট্রাকচারকে কন্ট্রোল করে, সেটা হলো কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে পার্টিকুলারলি কার্বন প্লাস সিলিকন, অ্যান্ড দেন কুলিং রেট। সো কুলিং রেট অথবা কাস্টিং থিকনেস, এই 2টা প্যারামিটার কম্পোজিশন এন্ড কুলিং রেট, এটা হলো মূলত ফাউন্ডারি ভেরিয়েবল যেটা কন্ট্রোল করে মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য কাস্টিং। আমরা সাধারণত কাস্টিং অর্ডার যখন নেই, অর্ডার নেওয়ার সময় পার্টি অন মেকানিক্যাল প্রপার্টি অর্ডার দেয়, নট অন কম্পোজিশন। আমরা কম্পোজিশন দিয়ে কাস্টিংকে আইডেন্টিফাই করি না, আমরা মেকানিক্যাল প্রপার্টি দিয়ে আইডেন্টিফাই করি, এবং এই মেকানিক্যাল প্রপার্টি পাওয়ার জন্য আমরা কম্পোজিশন কত হবে বা স্ট্রাকচার কত হবে সেটা সিলেক্ট করি। কাস্ট আয়রন ইজ ভেরি স্ট্রাকচার সেন্সিটিভ ম্যাটেরিয়াল, এবং এই স্ট্রাকচার সেন্সিটিভিটি আসে from its carbon level, silicon level and other addition level at same time. Okay, so this is all about today's class. Ultimately শেষ করতে পারলাম। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করি। স্যার তোমাদের ভালো, গত গত ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম, আর তার আগের ক্লাসেও স্যার আরো একটা কোয়েশ্চেন করেছিলাম, মাইক্রোসফট টিমসে আছে, ওদের স্যার আনসার দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা আমি দেখবো, দেখে নেব। ঠিক আছে, তোমাদের আগে এই বুধবার থেকে কি প্রেজেন্টেশন শুরু হচ্ছে? জি স্যার। ওকে, তাহলে তোমার প্রেজেন্টেশন সময় দেখা হবে। শেষ করি, গুড বাই।